নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আলোচনা করবো যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে এই 2024-এর মার্চ মাস কেমন যাবে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমরা জানি অ্যাস্ট্রো সংক্রান্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমত দেখুন, সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব যেহেতু এখানে দশম ভাবে অবস্থান করছে এবং যেই বৃহস্পতিদেব হচ্ছে আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং চতুর্থপতি, অর্থাৎ পরিবার সংক্রান্ত ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, ভূমি ভবন বাহন, মা পরিবার, এই ব্যাপারটা যেমন লিড করায়, তেমন হচ্ছে সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতিদেব, অর্থাৎ রিলেশনশিপ, কানেকশন, ব্যবসা, লোকের সঙ্গে সার্বিক যোগাযোগ, এই দুটো ঘরের জায়গা অ্যাকচুয়ালি বৃহস্পতিদেবের কন্ট্রোলে রয়েছে, বৃহস্পতিদেবের আওতায় রয়েছে। সে যেহেতু 10th হাউসে অবস্থান করছে, এটা হচ্ছে দশম ঘর, তো দশম ঘরে বৃহস্পতিদেবের অবস্থান 3 লেখা রয়েছে, মানে এটা হচ্ছে মিথুন রাশির ঘরে বৃহস্পতিদেব অবস্থান করছে। তো বৃহস্পতিদেব 10th হাউসে অবস্থান মানে সমস্ত কন্যা রাশি বা লগ্নে নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো রকম চাকরির এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের বিশেষ কিছু সহযোগিতা বৃহস্পতিদেব কিন্তু প্রদান করবে। যদি আপনার কন্যা লগ্ন বা কন্যা রাশি হয়, লগ্ন হলে বেশি অ্যাপ্লিকেবল হবে, রাশি হলেও অনেকটা অ্যাপ্লিকেবল হবে, সেক্ষেত্রে এখানে কিন্তু ভালো কোনো কর্মের সুযোগ সুবিধা কিন্তু ডেফিনেটলি ভাবে লাভ করবেন। এবং যেহেতু বৃহস্পতিদেব একটা নৈসর্গিক শুভগ্রহ, যে কোনো নৈসর্গিক শুভগ্রহ যখনই 1, 4, 7, 10 এই সমস্ত যে কোনো কেন্দ্রস্থানে যখন অবস্থান করে তখন মানুষের মধ্যে মেন্টাল একটা স্টেবিলিটি প্রদান করে। এবং যেহেতু এটা কর্মের স্থান, যারা ব্যাংকিং বা যারা যে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে কোনো টিচিং লাইনে চাকরির জন্য চেষ্টা করছেন, সেই জায়গাটা যথেষ্ট লাভদায়ক হয়ে যাবে। কারণ বৃহস্পতিদেব হচ্ছে যে কোনো কিছু গুরু, বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতিদেব হচ্ছে জীবনের এক্সপ্যানশনের কারক গ্রহ, জীবনের সার্বিক বৃদ্ধি, সার্বিক উন্নতির জায়গাটা কিন্তু বৃহস্পতিদেব নিজে কিন্তু লিড করায়। তো বৃহস্পতিদেবের এই অবস্থান সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে কিন্তু এখানে প্রফেশনাল ফিল্ডে একটা সার্বিক উন্নতির যোগ কিন্তু ডেফিনিটলি ভাবে তৈরি করবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। তাই অবশ্যই প্রফেশনাল দিকে যারা বিভিন্নভাবে ডিস্টার্ব হয়ে রয়েছেন, মন মানসিকতা অস্থির হয়ে রয়েছে, তারা আপনারা এই সময় প্রফেশনাল জায়গায় একটু স্থির থাকুন, বা যারা কর্ম পরিবর্তন করার কথা ভাবছেন বা নতুন কোনো কাজের চেষ্টা করছেন তারা কিন্তু আর বেশি কষ্ট করতে হবে না, কারণ বৃহস্পতিদেব নিজে কিন্তু এখানে নিজে সার্বিকভাবে কর্মের জায়গাটাকে একটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করছে। এবং সেই সঙ্গে পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আমি আগে যেটা বললাম, এবং সেই সঙ্গে আপনার ভালো কোনো মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে, নতুন কোনো প্রেম আসতে পারে, প্রেম করে বিবাহ হওয়ার ব্যাপার তৈরি হতে পারে, বা যারা ব্যবসা করছেন, পাবলিক ডিলিংস বা লোকের সঙ্গে সার্বিক যোগাযোগ করছেন, সেই যোগাযোগের জায়গাটা ভালো হবে। দেখুন, আমি যদি বলি বৃহস্পতিদেবের 3টে দৃষ্টি হয়। প্রথমে বৃহস্পতিদেব এখানে অবস্থান করে দ্বিতীয় ভাবকে প্রভাবিত করে অর্থকেন্দ্রিক ব্যাপারে, অর্থ সেভিংসের দিক থেকে বা অর্থ বিনিয়োগের দিক থেকে অনেকটা হেল্প করবে। অর্থাৎ মোট কথা আপনাদের অর্থ আসবে, কর্ম থেকে একটা অর্থ লাভের একটা বিশেষ সম্ভাবনা থাকবে। কারণ এখান থেকে পঞ্চম দৃষ্টির মাধ্যমে 1, 2, 3, 4, 5 পঞ্চম দৃষ্টির মাধ্যমে দ্বিতীয় ভাবকে প্রভাবিত করা মানে আপনার অর্থ সেভিংস বা অর্থ আসার দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে। অন্যদিক থেকে এই বৃহস্পতিদেব যেহেতু চতুর্থ ভাবকে প্রভাবিত করছে, মন মানসিকতার মধ্যে একটা পজিটিভিটি, পরিবার কেন্দ্রিক পজিটিভিটি, আপনার সবসময় একটা মেন্টাল স্থিরতা তৈরি করবে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেটা ঠিক করবে, ঘর বাড়ি করার ব্যাপারে, ঘর বাড়ি কেন্দ্রিক কোনো প্ল্যানিং এর দিক থেকে, ঠিক আছে, তো যে কোনো যানবাহন কেনার ব্যাপারে সার্বিকভাবে কিন্তু মেইনলি গৃহ শান্তির জায়গাটা বা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটাকে মেইনলি ভাবে পজিটিভ ফল কিন্তু বৃহস্পতিদেব এখানে প্রদান করবে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব সম্পূর্ণ নবম দৃষ্টির মাধ্যমে, যেহেতু এখানে রাহু, সূর্য, মঙ্গল এবং শনি, এতগুলো বুধ আর কি, রাহু, সূর্য, মঙ্গল, বুধ এতগুলো গ্রহের উপর দৃষ্টি প্রদান করা মানে রাহুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমাবে এবং শত্রুতা সংক্রান্ত ব্যাপারে, শরীর স্বাস্থ্য যে মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে সেই জায়গাটাকেও কিন্তু অনেকটা
ডিস্টার্ব যে আসছিল সেই জায়গাটা কিন্তু বৃহস্পতিদেব অনেকটা গার্ড দেওয়ার চেষ্টা করবে। তবে আপনার বাচ্চার বৃহস্পতির অবস্থানকে ডেফিনেটলি ভালো হতে হবে। যদি আপনার বাচ্চার বৃহস্পতি একটু ভালো অবস্থায় থাকে, একটু যদি পজিটিভ অবস্থায় থাকে, তাহলে এই বৃহস্পতির এই যোগ, কেননা বৃহস্পতি নিজেই যেহেতু এক্ষেত্রে সপ্তমপতি এবং চতুর্থপতি, এই সপ্তম ভাবের ফল, চতুর্থ ভাবের ফল, এবং যে ঘরগুলোকে দিচ্ছে দ্বিতীয় ঘর, চতুর্থ ঘরটা যখন কমন হয়ে যাচ্ছে, নিজের ঘরকে দেখছে, ষষ্ঠ ঘর এবং দশম ঘরে রয়েছে, তো এতগুলো প্রভাব কিন্তু বৃহস্পতিদেব একটা প্রভাবিত করবে। তবে বৃহস্পতির অবস্থান আপনার বাচ্চাকে কিন্তু অবশ্যই দেখতে হবে। বৃহস্পতিদেবকে আরো ভালো করার জন্য প্রতিদিন পুজো পাঠ করতে হবে, মন্ত্রপাঠ করতে হবে, বৃহস্পতিবার নিরামিষ খেতে হবে, এগুলো কিন্তু করা উচিত আপনাদের। এবং আপনার বাচ্চাকে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে বৃহস্পতি যদি কোনো রকম সমস্যা থাকে তার সেই জায়গাটাকে সমাধান করে নিতে হবে। আচ্ছা, নেক্সট যে ব্যাপারটাই বলি, এই মুহূর্তে সব থেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে, আমরা যেহেতু মার্চ মাসের রাশিফল নিয়ে আলোচনা করতে এসেছি, 2026-এর 23শে ফেব্রুয়ারি থেকে যখনই মঙ্গলদেব রাশি পরিবর্তন করে তার নিজের উচ্চস্থ ঘর থেকে যখনই কুম্ভ রাশির ঘরে প্রবেশ করে গেল, 23শে ফেব্রুয়ারি থেকে কিন্তু অলরেডি এখানে কালসর্পযোগের সূচনা হয়ে গেল। কালসর্পযোগ মানে হচ্ছে রাহু এবং কেতু সবসময় আমরা জানেন সরল রেখায় থাকে। রাহু যদি লগ্নে থাকে, কেতু থাকবে সপ্তমে, রাহু যদি চতুর্থে থাকে, কেতু থাকবে দশমে, একইভাবে কেতু যদি আপনার দ্বাদশ ভাবে থাকে, রাহু থাকবে হচ্ছে ষষ্ঠে। তো এই মুহূর্তে এমন অবস্থান করছে, তো রাহু কেতুর এক সাইডে যখন সব গ্রহগুলো চলে আসে সেটাকে বলা হয় কালসর্পযোগ। কালসর্পযোগ মানে ধরুন একটা তুলাযন্ত্রের একদিকে অনেকগুলো আপনি ওয়েট চাপিয়ে দিলেন, অন্য দিকটা খালি রইলো, তাই কি হলো, একটা ডিসব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট করবে, আনস্টেবল হয়ে যাবে। তাহলে অনেকগুলো গ্রহের যেহেতু রাহু কেতুর এক সাইডে অবস্থান, তাহলে কি হবে, এই সময়টা বা এই সিচুয়েশনটা অত্যন্ত আনস্টেবল সিচুয়েশন। তো শুধু কি নেগেটিভ? অবশ্যই এর মধ্যে পজিটিভিটি রয়েছে। কোন জায়গাটা পজিটিভ আমি সেটা বলছি। মেন কি নেগেটিভিটি, দেখুন অনেকগুলো গ্রহ যখন একসঙ্গে চলে আসছে এবং রাহু কেতুর যে গ্রাস তার মধ্যে যখন চলে আসছে, অত্যন্ত একটা আনস্টেবল অবস্থা তৈরি করে। আর্থ সামাজিক ক্ষেত্রে সার্বিক একটা আনস্টেবল অবস্থা তৈরি করে এই যে কালসর্পযোগ। অর্থাৎ কাল সর্প যেন যেমন সমস্ত গ্রহগুলোকে যেন গ্রাস করে নিচ্ছে, মানে অর্থাৎ এখানে কেন বলছে এমন, কেননা প্রতিটা গ্রহের একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। যখনই প্রতিটা গ্রহ, ম্যাক্সিমাম সংখ্যক গ্রহ যখনই রাহু কেতুর একটা সাইডে চলে যাচ্ছে, তখন অন্য সাইডটাকে ব্যালেন্স করার মতো কেউ থাকছে না। তাহলে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার মনকে, মানসিকতাকে অত্যন্ত ডিপ্রেস করে দিচ্ছে, অত্যন্ত ফ্যাকচুয়েট করা আছে। যদিও বৃহস্পতি অনেকটা গার্ড দিচ্ছে, কিন্তু তার সত্ত্বেও মন মানসিকতার মধ্যে একটা চাপ, মানসিক দুর্বলতা, শারীরিক দুর্বলতা, কোনো কিছু ভালো লাগছে না, সবকিছুর মধ্যে একটা অস্থিরতা ফিল হচ্ছে। কিসের জন্য যেন অতৃপ্ততা, কি হয়েছে আপনার, আপনি বলতে পারবেন না কি হয়েছে, কিন্তু আর ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? যেন ঠিক মতো রাতে ঘুম হচ্ছে না, বা যখন কাজ করতে যাচ্ছেন সেই অনুযায়ী কনসেন্ট্রেশন রাখতে পারছেন না, আপনার একটু কাজ করার পরে হাঁপিয়ে উঠছেন, আপনার মধ্যে একটা বিরক্ত ভাব আসছে যে যেন জীবনে কিছুই হলো না। তো এই যে ডিপ্রেশন ব্যাপার, এটা কিন্তু বেশি ক্রিয়েট করবে যাদের বাচ্চাদের চন্দ্র খারাপ বা যাদের বাচ্চাদের কালসর্পযোগ রয়েছে, তাদের ক্ষেত্রে আরো ডিস্টার্ব থাকবে। কিন্তু এই সময়টা সব থেকে ভাইটাল হচ্ছে মানসিকতার দিক থেকে খুব চাপের। অনেক মানুষের যাদের বাচ্চাতে শনিচন্দ্র যোগ আছে বা চন্দ্র খুব খারাপ, তাদের ক্ষেত্রে সুসাইডাল টেন্ডেন্সি বাড়তে পারে, তাদের মধ্যে লাইফকে বিষণ্ণ করে দেওয়া। এই জন্য এত বেশি টেনশন চিন্তার মধ্যে মোটেই যাবেন না, কারণ সিচুয়েশনটা আপনাকে একটু টেনশন করাচ্ছে, ভাবাচ্ছে, অস্থির করে দিচ্ছে, ডিপ্রেস করে দিচ্ছে। ঠিক আছে, তো কালসর্পযোগের ব্যাপারটি তো তাই। আপনাকে ধরুন একটা সাইডে সব গ্রহগুলো যদি অবস্থান করে, একটা আনস্টেবল সিচুয়েশন যখন আসবে, তখন আপনাকে তো অবশ্যই ডিপ্রেস করে দেবে। এ নিয়ে তো ভাবনার কোনো অবকাশ নেই। কিন্তু কালসর্পযোগ মানে কি ভালো না খারাপ? শুধুই কি খারাপ? না, শুধু খারাপ নয়, ভালো রয়েছে। কি ভালো রয়েছে? অনেকগুলো গ্রহ যখন একসঙ্গে আসে, তখন অনেকগুলো ভাবের একসঙ্গে সংমিশ্রণ তৈরি হয়। দেখুন ভালো করে কেন বলছি। দেখুন, কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বাদশপতি হচ্ছে রবি, কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে অষ্টমপতি এবং তৃতীয়পতি, তাহলে অষ্টম আর তৃতীয় ঘরের মালিক মঙ্গল। আর বুধ হচ্ছে লগ্নপতি বা রাশিপতি এবং সেই সঙ্গে হচ্ছে দশমপতি। তাহলে বুঝতে পারছেন, তাহলে দশম, লগ্ন, অষ্টম, তৃতীয় এবং সেই সঙ্গে দ্বাদশ, এতগুলো ভাবের সংমিশ্রণ। তো আপনার কর্মকেন্দ্রিক দিক থেকে পরাক্রমতা, আপনার মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি করার দিক থেকে আপনার হঠাৎ কিছু ভালো যোগাযোগ আসা, যেগুলো আপনি আদেও হয়তো এক্সপেক্ট করেননি যেমন হতে পারে, সেই ধরনের কিছু যোগাযোগ আসবে, কিন্তু এমন ভাবে চাপের মধ্য দিয়ে আসবে, এমন কিছু আনস্টেবিলিটির মধ্য দিয়ে আসবে, আপনি খুব অস্থির হয়ে যাবেন যে কেন হচ্ছে এমন, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আপনি ফিল করতে পারবেন না, কারণ এত চাপের মধ্য দিয়ে জিনিসটা হবে।
আপনার এত চাপ পড়বে তো আপনি ফিল করতে পারবেন না যে কি ভালো রে বাবা, ঠিক আছে? এমন একটা অস্থিরতার মধ্যে দিয়ে আপনাকে রাখবে, সবসময় একটা হেকটিক চাপের মধ্যে দিয়ে আপনাকে ফেলে রাখবে। তো আপনার অত্যন্ত বিরক্ত লাগবে সব ক্ষেত্রে। তাই এই সময় একটু স্টেবিলিটি বজায় রাখুন, কারণ এই সময় মেন্টাল স্টেবিলিটিটা বজায় রাখাটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। জীবন অনেক বড়, জীবনের এই মুহূর্তে কিছু ডিস্টার্ব যাচ্ছে মানে এই নয় আপনার জীবনে সবকিছু শেষ হয়ে গেল। তার জন্য আপনাকে এখানে ওখানে দৌড়াতে হবে তাও নয়, আপনাকে একটু স্টেবিলিটি রাখতে হবে। নিজের মন মানসিকতার মধ্যে কষ্ট করার মতো বা দায়িত্ব নেওয়ার মতো যেই বার্ডেন বা যে বোঝাটা আপনি বইছেন, সেই বোঝাটা আপনার উপর খুব চাপ তৈরি করছে, কিন্তু তবু মানতে হবে আপনাকে এই মুহূর্তে। কালসর্প যোগ অ্যাকচুয়ালি কিন্তু অনেক যোগাযোগ নিয়ে আসে, আবার অ্যাকচুয়ালি অত্যন্ত আনস্টেবল যোগ। শরীর, মন, মানসিকতা সব দিক থেকে একটা অস্থিরতা, বিষণ্ণতা ফিল করে। আপনারা দেখবেন কালী পুজোর ঠিক আগের সময়টাতে, বসন্তকালে ঠিক এই দোল পূর্ণিমার আগের সময়টাতে কিছু না কিছু ডিস্টার্ব দেখবেন থাকেই থাকে, একটু খেয়াল করবেন আপনারা। তো এক্ষেত্রে তাহলে কালসর্প যোগে একদিক থেকে আনস্টেবিলিটি, মন মানসিকতার মধ্যে ডিপ্রেশন, আবার অন্যদিক থেকে হঠাৎ কিছু সুযোগ নিয়ে আসার ব্যাপার তৈরি করবে। এবং এই গ্রহগুলোর সমন্বয়ে সার্বিকভাবে কিন্তু আপনার যেহেতু লগ্নপতি বা দশমপতির সঙ্গে দ্বাদশপতি, বিদেশ থেকে অর্থ ইনকাম বা আপনার বিদেশে কোনো কর্মের সুযোগ বা দূরে কোনো বাড়ি থেকে কোনো দূরে কর্মের সুযোগ, জীবনে হঠাৎ কিছু পরিবর্তন ঘটে দেওয়া, দীর্ঘমেয়াদী যে কাজটা হয়তো ঝুলে রয়েছে আদৌ ভাবতেও পারেননি সেটা আপনার হতে পারে, সেটা হঠাৎ করে হয়ে যেতে পারে। কিন্তু এত চাপের মধ্যে সবকিছু আসবে, আপনার কোনো কিছুকে আর মালুম হবে না, কোনো কিছু ফিল হবে না, আমার এটা মনে হবে। অন্যদিক থেকে এই রাহুর সঙ্গে সূর্য থাকলে কি হয়? গ্রহণ দোষ। রাহু সূর্যদেব মানে গ্রহণ দোষ, মানে হচ্ছে আপনার মাঝে মাঝে ইমিউনিটি পাওয়ার খারাপ হতে পারে, একটু শরীর টরীর খারাপ হয়ে যাচ্ছে, বা আপনার মান সম্মান হানি হতে পারে, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছু ডিস্টার্ব হতে পারে। আবার রাহু মঙ্গল যোগ মানে আপনার রাহু মঙ্গল মানে অঙ্গারক, বাড়ি ইলেকট্রনিক্স গ্যাজেট কিছু খারাপ হয়ে যাওয়া। এবং রাহু এই যে মঙ্গল এই যোগ আপনার মধ্যে অত্যন্ত বিরক্ত ভাব, অশান্তি ভাব, রাগ, জেদ, অ্যাগ্রেশন এই ব্যাপারটা ক্রিয়েট করতে পারে। আগুন বা বিদ্যুৎ থেকে সাবধান হতে হবে, কারণ মঙ্গল রাহু সবসময় একটা অঙ্গারক মানে জ্বলন্ত কাঠকয়লা, অর্থাৎ জ্বলানুভূত একটা জ্বলছে এমন একটা কন্ডিশন তৈরি করে। তো এই মঙ্গল রাহু যোগের এই জায়গাটাকে একটু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। অন্যদিক থেকে বুধ রাহু এই যোগটা অ্যাকচুয়ালি হঠাৎ আপনার ক্ষেত্রে কিছু কানেকশন নিয়ে এলেও বুধ রাহু যোগ কিন্তু মিসকমিউনিকেশন তৈরি করে। বুধ রাহু যোগ আপনার কথা খুব ডিরেক্ট হয়ে যায়, স্টেট কাট হয়ে যায়, তার জন্য অনেক এই বিরক্ত হয়ে কথা বলার জন্য অনেক ক্ষেত্রে আপনার একটা কমিউনিকেশন ব্রেক করতে পারে। এবং যেহেতু লগ্নপতি বা রাশিপতি এবং সেই সঙ্গে দশমপতি বুধ এখানে ষষ্ঠভাবে রয়েছে, শরীর টুরি মাঝে মাঝে খারাপ যাবে, এবং রাহু যুক্ত হয়ে রয়েছে যেহেতু, তাহলে খারাপ যাবে। কিন্তু অ্যাকচুয়ালি রাহু কি আনস্টেবল এনার্জি, কখনো আপ করে কখনো ডাউন করে। রবির সঙ্গে রাহু থাকলে অবশ্যই রবিকে ডিস্টার্ব করে, কিন্তু যখনই আপ করবে তখন হঠাৎ করে কিছু আপনার আপনি ভাবতে পারেননি কেমন কিছু মানুষের থেকে আপনার হয়তো সম্মান এলো, বা এমন কোনো জায়গা থেকে আপনার কিছু প্রাপ্তি হলো। আবার মঙ্গল রাহু যোগ অবশ্যই নেগেটিভ যোগ, হটকারিতা ব্যাপার তৈরি করে দেয়, ঠিক আছে, ইলেকট্রনিক্স জিনিসকে খারাপ করে। এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু অষ্টমপতি এবং তৃতীয়পতি কিছুটা মিসকমিউনিকেশন তৈরি করে। আবার কোনো কোনো ক্ষেত্রে মঙ্গল রাহু এই যোগ আপনার মধ্যে ওভার কনফিডেন্ট বা একটা পরাক্রমতার ব্যাপারকে বাড়াবে, যে আপনার রণংদেহী ভাব, আপনাকে জীবনে কিছু করতেই হবে এমন একটা মেন্টালিটিকে প্রদান করে। সুতরাং নেগেটিভ কিভাবে বলবো, কারণ রাহু মানেই তো একটা আনস্টেবল, একটা আপ ডাউন এই একটা ব্যাপার। আবার বুধ রাহু যোগেতে আনকনভেনশনাল পথে আপনাকে বুদ্ধি খাটিয়ে যে কোনো সমস্যার মোকাবিলা করা, বা আপনি যেই সমস্যা দীর্ঘদিন পড়ে রয়েছেন সেইখান থেকে টেনে বার করে আনার চেষ্টা করে। কিন্তু যেহেতু এটা ষষ্ঠ ভাব দুস্থান, এখানে আপনার লগ্নপতি থাকা মানে শরীরকে কিছুটা কমজোরি করবে, এবং কিছুটা শত্রুতা সংক্রান্ত সমস্যা খুবই আপনাকে বিব্রত করার চেষ্টা করবে। আপনাকে এমন কিছু প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে যেটা আপনার খুব চাপ লাগবে, এই ব্যাপারটা কিন্তু থাকছে। তো এটা 1 আগস্টের পর থেকে ঠিক হবে, আমি এটা পরবর্তীকালে বলে দেবো আপনাদের। আচ্ছা, নেক্সট যে ব্যাপারটা বলি সেটা হচ্ছে কেতু আমাদের দ্বাদশভাবে রয়েছে, বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম। তো কেতু এখানে দ্বাদশভাবে কিন্তু আপনার জীবনে যে কাজে আপনি যে ব্যাপারে নিজের রিসোর্স, নিজের টাইম, নিজের সময় বা নিজের অর্থ, নিজের পরিশ্রম ব্যয় করছেন, সেই জায়গায় প্রাপ্তিযোগের দিক থেকে যদি আপনি লেগে থাকেন, সেই জায়গায় যদি সম্পূর্ণ মনোনিবেশ করেন, সেই জায়গায় একটা সার্বিকভাবে আপনি একটা পজিটিভ ফল লাভ করবেন। অন্যদিক থেকে শুক্র এবং শনি একসঙ্গে অবস্থান করছে। শনি সপ্তম ভাবে থাকার জন্য
যাদের কন্যা রাশি বা যাদের কন্যা লগ্ন ডিরেক্টলি ভাবে সমসপ্তমে রাশি বা লগ্নকে দেখার জন্য যাদের রাশি মেনলি ভাবে খুবই মানসিক টেনশন চিন্তা মাঝে মাঝে ফিল করতে হচ্ছে। এবং সপ্তম ভাবে শনি থাকার জন্য আপনাকে প্রেমের ব্যাপারে বলি, পাবলিক ডিলিংসের ব্যাপারে বলি, অনেক খাটতে হচ্ছে, অনেক এফোর্ট দিতে হচ্ছে লোকের কাছে নিজের ভাবমূর্তি বজায় রাখতে গেলে। শনি কি সপ্তম ভাবের বসে রয়েছে। সপ্তম ভাব মানে কি? পাবলিক ডিলিংস, রিলেশনশিপ, কানেকশনের ভাব। তো কানেকশন, রিলেশনশিপ, ব্যবসা, পাবলিক ডিলিংস সব জায়গাতে আপনাকে যথেষ্ট খাটতে হচ্ছে। যতটা রগড়াচ্ছেন সেই অনুযায়ী আপনাকে তার রিটার্ন কিন্তু দিচ্ছে না, কারণ শনি কর্মের প্ল্যানেট, কার্মিক গ্রহ, কর্মের উপর বেশ করে ফল দেয়। তাই এই জায়গায় আপনাকে অনেক খাটতে হচ্ছে। এবং যেহেতু শনি ডিরেক্টলি ভাবে লগ্ন বা রাশিকে প্রভাবিত করছে, মনের মধ্যে একটু অতৃপ্ততা, বিষণ্ণতা, এই ব্যাপারটা কিন্তু শনি ক্রিয়েট করে দিচ্ছে। ঠিক আছে, তো শনি তবুও যেহেতু আপনাদের ক্ষেত্রে সেই শনি হচ্ছে ষষ্ঠপতি এবং পঞ্চমপতি সপ্তমে, যদি প্রেমের জায়গায় চেষ্টা করেন, লড়াই করেন, তাহলে প্রেমের দিক থেকে হেল্প করবে। কিন্তু শনি হচ্ছে একটা সন্ন্যাসী কারক গ্রহ। শনি কিন্তু সবসময় কর্মের উপর বেশ করে ফল দেয়। তাই শনি আপনাকে এত বেশি পরিশ্রম বা এত বেশি চেষ্টার মধ্যে ইনভলভ করাবে, যার জন্য আপনাকে কিছুটা আনরোম্যান্টিক করে দেবে, কিছুটা অতৃপ্ত করে দেবে, যেহেতু একটা কেন্দ্র ভাব, এটা কিছুটা মানসিকভাবে বিষণ্ণ করে তুলবে। তো শনি তো একদিক থেকে ফল দিচ্ছে এটা, কিন্তু শনি শুক্রের সঙ্গে যতদিন অবস্থান করবে 26শে মার্চ পর্যন্ত, 6ই মার্চ থেকে 26শে মার্চ এই সময়কাল পর্যন্ত, শুক্রদেব যেহেতু নবমপতি এবং আপনাদের ক্ষেত্রে শুক্রদেব যেহেতু দ্বিতীয় পতি, তাই ভাগ্য এবং সেই সঙ্গে অর্থ, আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক, এই জায়গাগুলো ইন্ডিকেট করে। তো সেই শুক্রদেব শনির সঙ্গে যুক্ত হওয়ার জন্য, শুক্র সপ্তম ভাবে থাকলে কিন্তু সেক্সুয়াল ব্যাপারে বা প্রেমের ব্যাপারে হেল্প করে, কিন্তু শনির সঙ্গে শুক্র থেকে শুক্রের পজিটিভিটি কিন্তু শুক্রদেব নিজে দেখাতে পারছে না। তার জন্য আপনার অর্থের দিক থেকে চাপ আসছে, শান্তির দিক থেকে কিছু চাপ আসছে, ভোগের দিক থেকে কিছু চাপ আসছে। কারণ শুক্র হচ্ছে ভোগের কারক, ওরা শনি হচ্ছে ত্যাগের কারক গ্রহ, বা জীবনের যে এই যে সমর্পণ, এই যে ত্যাগ, আপনি যা এফোর্ট করছেন, পরিশ্রম করছেন, কর্মফলের দেবতা কেন বলা হয়? কারণ আপনি কতটা খাটছেন, নিজের জায়গায় আপনি কতটা লেগে রয়েছেন। তো শনির সঙ্গে শুক্র একসঙ্গে থাকলে অনেক অ্যাস্ট্রোলজার হয়তো বলতে পারেন শনি শুক্র যোগ তো একে অপরের পরস্পরের মিত্র, কিন্তু তা নয়। শনি শুক্র যোগ কিন্তু রবি যতটা না শুক্রকে ক্ষতি করে, তার থেকেও বেশি ক্ষতি করে কিন্তু শনির দ্বারা। তাই শনি শুক্র যোগের জন্য কিন্তু অনেক সময় আপনাদের একটা ভোগের দিক থেকে, ভালো থাকার দিক থেকে একটু অতৃপ্ততা ক্রিয়েট করেছে। যে কোনো ব্যাপারে এত বেশি এফোর্ট করতে হচ্ছে আপনাকে, যে এফোর্টটা দিতে 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 আপনার তার যে রিটার্ন, সেই সুখের জায়গাটা, সেই সুখের যে প্রাপ্তিটা ওটা যেন কমে যাচ্ছে। সেটা আর্থিক দিকে বলি, সেটা সম্পর্ক কেন্দ্রিক ব্যাপারে বলি, সেটা ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে বলি, এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করেছে। মার্চ মাসে তিনটে ব্যাপার চেঞ্জ কিন্তু থাকছে। একটা হচ্ছে 11ই মার্চ বৃহস্পতিদেব মার্গী হচ্ছে, এটা একটা ভালো ফল, কারণ মার্গী ফল মানে একটা আনস্টেবল থেকে স্টেবল ফলের দিকে আসবে, স্টেবল ফল দেবে বৃহস্পতিদেব, এটা খুবই ভালো ফল একটা। এবং বৃহস্পতিদেব কর্মকেন্দ্রের দিক থেকে আরো বেশি হেল্প করবে। 11ই মার্চ থেকে 2 জুন পর্যন্ত খুবই একটা ভালো সময়, সুবর্ণ সুযোগ কর্মের দিক থেকে বলা যেতে পারে। আচ্ছা, নেক্সট বলবো হচ্ছে 15ই মার্চ সূর্যদেব রাশি পরিবর্তন করে চলে আসবে হচ্ছে এই ঘরে, সপ্তম ঘরে সূর্যদেব চলে আসবে এবং সূর্য কিন্তু শনির সঙ্গে যুক্ত হবে, এবং সূর্য শনি যোগ, বীজ যোগ। পিতার শরীর স্বাস্থ্য ব্যাপারে সাবধান হতে হবে, বা আপনার অনেক ক্ষেত্রে বেশি খাটতে হবে, কারণ শনি রবি এই যোগ কিন্তু পিতার দিক থেকে সমস্যাজনক, আপনার মান সম্মানের দিক থেকে কিছু চাপের, বা শনি রবি যোগ কিন্তু অনেক সময় আপনাকে বেশি খাটতে হয়। তাই টোটাল মার্চ মাস জুড়ে কিন্তু রবি এখানে পীড়িত থাকবে। তাই প্রতিটা দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রতিদিন সূর্য প্রণাম করা আবশ্যক। এবং রাহু যেহেতু এক্ষেত্রে এতগুলো গ্রহকে নিয়ে বসে আছে, তাই প্রতিদিন অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করবেন। রাহুর মন্ত্র পাঠ করলে অনেকটা সমস্যা মিটবে। তাহলে এই মার্চ মাসে সব থেকে পজিটিভ ফল আমরা পাচ্ছেন হচ্ছে বৃহস্পতিদেবের দিক থেকে, কেতুর দিক থেকে, রাহুর দিক থেকে। রাহু বুধের জন্য একটা বুদ্ধিদীপ্ত ভাব আসবে, এমনকি শনি দিক থেকেও পাবেন, যদিও বিষণ্ণ করে দেবে। কিন্তু সব থেকে নেগেটিভ থাকছে এই মাসে, সেটা হচ্ছে সূর্যদেব প্রথমে রাহু যুক্ত হয়ে থাকবে প্রথম 2 সপ্তাহ, তারপরে 2 সপ্তাহ শনির সঙ্গে যুক্ত হবে। যদিও 15ই মার্চ থেকে 15ই এপ্রিল, আমরা মার্চে যেহেতু ভিডিও করেছি তো এপ্রিলের পার্টটা বলছি না, কিন্তু তাও থাকবে এটা। তো এই হলো ওভারঅল ব্যাপার। তবে সূর্য শনি যোগ যে সবসময় নেগেটিভ তা না, সূর্য শনি যোগ কিন্তু আপনার মধ্যে একটা লড়াই করার মানসিকতা প্রদান করে, সরকারি কোনো কাজ আপনার টেনে হিচড়ে বার করার একটা ক্ষমতা প্রদান করে,
ঠিক আছে, কিন্তু একটু খিটখিটে করে দেয়, অনেক কাজে অত্যন্ত এফোর্ট দিয়ে তারপরে মেলাতে হয়। তো এই জন্য অবশ্যই প্রতিটা দিন মার্চ মাসে আপনারা সূর্য প্রণাম ডেফিনেটলি ভাবে করবেন, কারণ সূর্যদেবের যেহেতু বছর এটা 2026 সাল। তো আজকে এখানেই থামছে আমার এই টোটাল অনুষ্ঠানটি। কতটা ভালো লাগলো, কতটা বুঝলেন, কতটা ফিল করলেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।